টিকা নেওয়ার পরও দেশে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন, তবে মৃত্যুর ঝুঁকি কম, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চূড়ান্ত হবে নরেন্দ্র মোদীর সফরের আলোচ্যসূচি। খাল পরিষ্কার না করায় ঢাকায় বেড়েছে মশার উপদ্রব, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত নগরবাসী। এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। খুচরা ব্যবসায়ীদের দুষছে কোম্পানিগুলো। ফেনীর ফুলগাজীতে ধর্ষণের শিকার কিশোরীর পরিবার সমাজচ্যুত, প্রভাবশালীদের মদদের অভিযোগ, শাস্তি দাবি। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। টিকা নেওয়ার পরও দেশে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়, তবে এতে মৃত্যু ঝুঁকি নাই। যারা টিকা নেননি তাদের নিরাপদ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মুরাদ হোসেন করোনা রোগীর চিকিৎসায় ছিলেন সম্মুখ সারিতে, তবে করোনা আক্রান্ত হননি। 4টি হাসপাতালের মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে আমি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক হিসেবে আমি সেই টিকাটি নিয়েছিলাম। ২৭ জানুয়ারি টিকা নেন তিনি। এর ২৬ দিন পর গবেষণার কাজে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এতে দেখা যায় ভালো মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে তার। টিকা দেওয়ার পরে যখন আমার অ্যান্টিবডি যখন হচ্ছে হাই টাইটারে আসলো, আমি এখন খুবই আনন্দিত এবং খুব সাহসিকতার সাথে আমি এই করোনা রোগীদের আরও সেবা দিতে পারবো। গবেষকরা বলছেন, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রয়োগের পর ১৪ থেকে ২১ দিন লাগে অ্যান্টিবডি তৈরি হতে। এই সময়ে করোনা আক্রান্ত হতে পারেন যে কেউ। টিকা নেয়ার পরও ত্রাণ সচিব সহ আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। আর টিকা নেয়ার ২০ দিন পর করোনা আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মুর্শেদ মামুন। এই সময়ে আক্রান্তের ঘটনা দেশে এটিই প্রথম। ভ্যাকসিন কোনোভাবেই ১০০% বা শতভাগ প্রতিরক্ষা দেয় না। ভ্যাকসিন দেওয়ার প্রথম ২১ দিন যেন সে সম্পূর্ণ নিজেকে সতর্ক রাখে এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলে, মাস্ক পরিধান করে। শুধুমাত্র এসব করলেই কিন্তু সে ভ্যাকসিন দেওয়ার পর শতভাগ প্রতিরক্ষা পাবে। টিকার কার্যকারিতা কতদিন থাকবে, কতদিনে তৈরি হবে অ্যান্টিবডি, এসব নিয়ে গবেষণা করতে যাচ্ছে আইইডিসিআর ও আইসিডিডিআরবি। এরই মধ্যেই তৈরি করা হয়েছে প্রোটোকল। টিকা গ্রহীতার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি হবে না, সারা পৃথিবীতেই গবেষণা চলছে। বাংলাদেশেও আইডিসিআর আইসিডিডিআরবির সহায়তায় একটি গবেষণা খুব শীঘ্রই শুরু করবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি মিলেছে। আমরা খুব শীঘ্রই সারা দেশের একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে এই গবেষণা কার্যক্রমটি শুরু করব আশা করছি। অক্সফোর্ডের টিকার ২ ডোজের কার্যকারিতা ৮৩%, অর্থাৎ টিকা নেয়ার পরও ১০০ জনে ১৭ জনের কোভিড হওয়ার আশঙ্কা আছে। তবে টিকা নেয়া ব্যক্তির করোনা হলেও মৃত্যু ঝুঁকি থাকে না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম ধাপে ২২০০-র বেশি রোহিঙ্গাকে আজ নেওয়া হচ্ছে ভাসানচরে। মঙ্গলবার রাতে কক্সবাজার ক্যাম্প থেকে এনে তাদের রাখা হয় চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে। সকাল ৮:৩০টার দিকে জাহাজে তোলার জন্য বোর্ড ক্লাব ঘাটে আনা হয় রোহিঙ্গাদের। এ বিষয়ে আরও জানাতে এখন চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শেঠ। অনুপম, রোহিঙ্গাদের বহনকারী জাহাজটি কখন ছেড়ে যাবে এবং যারা সেখানে যাচ্ছেন তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? ৮:৩০ থেকে মূলত এই জাহাজগুলোতে যে রোহিঙ্গাদের উঠানোর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বেশ লম্বা সারিতে দাঁড়িয়ে এখানে কিন্তু একেবারে গুনে গুনে এই রোহিঙ্গাদের জাহাজে তোলা হচ্ছে। আজকে ৬টি জাহাজ এখানে প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ ৬টি জাহাজে করে মোট ২,২৬০ জনকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা এর আগেও যতটা দেখেছি যে সবগুলো জাহাজ কিন্তু একযোগে ভর্তি করার পরে তারপর ছাড়া হয়, অর্থাৎ এই ৬টি জাহাজ এখানে বোঝাই করতে আরও
আমরা যে সমস্ত যারা এখানে এসেছেন তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলেছি। তারা বলছেন যে যেহেতু এটি পঞ্চম দফা, তাদের অনেক আত্মীয় স্বজন ইতিমধ্যে ভাসানচরে পৌঁছে গিয়েছেন এবং অনেকে তারা সেখান থেকে তাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা নিয়ে এখানে জানিয়েছেন এবং সেই প্রেক্ষাপটেই তারা মূলত ক্যাম্পের যে একেবারে খুপড়ি ঘর বা যে গাদাগাদি করা যে জীবন, সেই জীবন থেকে ভাসানচরে আরেকটু ভালো থাকার আশায় তারা মূলত সেখানে যাচ্ছেন। এবং অনেকে আছেন যারা মূলত ক্যাম্পের ভেতরে নানা ধরনের কার্যক্রমে, গোষ্ঠীগত কার্যক্রমে বিরক্ত, তারাও সেজন্য সেই বিষয়টি থেকে মুক্তি চান এবং সেজন্যই তারা মূলত এখন ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজকে মূলত পঞ্চম দফায় প্রথম ধাপে, অর্থাৎ আগামীকালকেও কিন্তু আরো এক ধাপে নিয়ে যাওয়া হবে রোহিঙ্গাদের এবং আমরা বিভিন্ন সূত্র থেকে যেমনটা খবর পাচ্ছি যে এই ধাপে 4000-এর বেশি রোহিঙ্গাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই হিসেবে আজকে যেহেতু 2260 জন যাচ্ছে এখনো পর্যন্ত, তার মানে আগামীকালকে আরো অন্তত 2000 জন যেতে পারে এবং এখানে সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব। চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল। যাচ্ছি পরের খবরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের আলোচ্য সূচি চূড়ান্তে কাল ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 24 ঘন্টার এই সফরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মোদীর সফরে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়গুলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 26 মার্চ দুদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরের দিন হবে দ্বিপাক্ষিক বৈঠক। দুই শীর্ষ নেতার আলোচ্য সূচি সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারক ও প্রকল্প উদ্বোধনের বিষয়ে চূড়ান্ত করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর। 24 ঘন্টার এ সফরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও হবে সাক্ষাৎ। আমরা পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে কোনো কিছু চূড়ান্ত হবে এরকম খুব জোরালোভাবে প্রত্যাশা করি না, কারণ হলো যেহেতু কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক আছে এবং ডেলিভারেবলস সেগুলি আমরা বড় ভিজিটের জন্যই রেখে দেই, তবে চেষ্টা করা হবে সেগুলিও চূড়ান্ত যতটুকু পর্যন্ত করে রাখা যায়। মোদীর সফরে তিস্তা সহ অভিন্ন 6 নদীর পানি বণ্টন নিয়ে কথা বলতে চায় ঢাকা। আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ, বাণিজ্য ও করোনা পরবর্তী সহযোগিতা নিয়েও কথা হতে পারে দুই প্রধানমন্ত্রীর। তাগিদ দেওয়া হবে আমদানি রপ্তানিতে থাকা বাধা দূর করার বিষয়। বন্ধ স্থলবন্দর সহ আকাশপথে যোগাযোগ চালুতেও আলোচনা করবে ঢাকা দিল্লি। অর্থনীতিতে আরও কিভাবে ভূমিকা রাখতে পারে এক দেশ আরেক দেশ, যদি আমরা সামনের দিনে বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে শুধু কম্প্রিহেনসিভ পার্টনারশিপ না, আরও অনেক কিছু আসতে পারে। নতুন আরেকটি আন্তর্দেশীয় রেল চালুর পাশাপাশি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বাবু ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধনও করবেন দুই প্রধানমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাশয় ও খোলা জায়গা বেশি থাকায় ঢাকার নতুন 36 ওয়ার্ডে মশা জন্ম নিচ্ছে বেশি, যে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে ঢাকাবাসী। মশার কামড়ে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। নিয়মিত ওষুধ না ছিটানোর অভিযোগ এলাকাবাসীর। জলাশয় দ্রুত পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। রাজধানীর দক্ষিণখান, এখানকার জলাশয় ও ড্রেনে যেন মশার চাষ হচ্ছে। কবে পরিষ্কার করা হয়েছিল মনে নেই এলাকাবাসীর, তাই মাঝে মধ্যে মশার ওষুধ ছিটানো হলেও তা কোনো কাজে আসে না। ধোঁয়া বন্ধ হয়ে গেলে আবার দোকান থেকে সব বাড়িয়ে মশা আবার কামড় শুরু করে দেয়, সব দোকানে ঢুকে। দুই সিটির নতুন 36টি ওয়ার্ডের একই অবস্থা। এলাকাবাসী বলছে অক্টোবর থেকে মশার উপদ্রব শুরু হয়েছে, এখন তা সহ্যের বাইরে চলে গেছে। ভাই, আমাদের এলাকায় এত মশার উপদ্রব বাড়ছে যে দিনের বেলায় মশাই আমাদেরকে বাঘের মতো ধরে, তখন দুই হাতে কাইসা আমরা কমাই পারি না। অবস্থা তো খুব ভয়াবহ খারাপ, কোথাও বসা যায় না, বাচ্চারা পড়ালেখা করতে পারে না, এত অধিক মশা যে নামাজ পড়তেও সমস্যা হয় অনেক সময়। কিউলেক্স মশার কামড়ে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। মশার উপদ্রবের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দুষছে বাসিন্দারা। না, কোনো সময় দেয় না, ওই সাইডে যায় না। যেখানে দাঁড়ায় ওখানে মশায় পুরা আক্রমণ করে, আর এই মশার কামড়ে শরীর জ্বলে, অনেক জ্বলে, চুলকায়। তবে কাউন্সিলরদের দাবি নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে, কিন্তু এতে মশা মরছে না।
পানির ফ্লো নাই, বৃষ্টি নাই, তো সেই ক্ষেত্রে যত্রতত্র জমাট পানির মধ্যে কিউলেক্স মশাটার সৃষ্টি হয়, সেক্ষেত্রে মশা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে চালানটা এসছে সেই চালানটা হয়তো বা এনাফ কার্যকর হচ্ছে না। সিটি কর্পোরেশন বলছে দ্রুত জলাশয় পরিষ্কার ও কার্যকরী ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা হবে। 10টা অঞ্চলের যত জনবল আছে সবাইকে আমরা একটা অঞ্চলে নিয়ে আসব এবং তখন দেখা যাবে ইন্টেন্সিভ ওয়েতে আমরা অঞ্চল ওয়াইজ আমরা কাজটা করতে চাচ্ছি। মশার উপদ্রব থেকে বাঁচতে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর ফুলগাজীতে ধর্ষণের শিকার হয়ে সন্তান জন্ম দেওয়া কিশোরীর পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা করলে কনস্টেবল তৌহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। বছরখানেক আগে ফুলগাজীতে পুলিশ কনস্টেবল তৌহিদুল ইসলাম শাওনের সাথে ভুক্তভোগী কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ ও মোবাইলে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ ওঠে তৌহিদুলের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই কিশোরী 11 ফেব্রুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন। প্রভাবশালীদের মদদে ভুক্তভোগীর পরিবারকে সমাজচ্যুত করারও অভিযোগ উঠেছে। সমাজ থেকে আমাকে সমাজচ্যুত করছে, এখন তারা এটা মানিয়ে নিতেছে না। এটার সাথে যারা যারা জড়িত আছে আমার মেয়ের দুর্ঘটনার জন্য আমি সবাই সুস্থ বিচার চাই। আপনাদের টর্চারিং করতেছে, আমাদের পুকুরে যেতে দিচ্ছে না, বিভিন্ন আমাদের কোনো কাজকর্ম করতে দিতেছে না। মেয়ে যদি এই মুহূর্তে কোনো একটা দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব কিন্তু ওই ছেলে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের সাথে একসাথে মসজিদে মুক্ত হবে বা পুকুরে চলাফেরা তোমার নিষেধ, এরকম সামাজিকভাবে সবাই 100 জনের উপস্থিতিতে এই কথাটা বলা হয়েছে। গত 23 ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা বাদী হয়ে কনস্টেবল তৌহিদুল সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। 26 ফেব্রুয়ারি তৌহিদুলকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আমার অফিসার পাঠিয়েছে, যদি তারা আসে বা অভিযোগ দেয় আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। সমাজচ্যুত তো কোনো বিষয় বাংলাদেশে নাই। ভিকটিমের 100 প্রোটেকশন আমরা দিচ্ছি, দেব। গত 25 ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও থাকছে। কারিগরি শিক্ষায় আগ্রহ বাড়লেও মান বাড়াতে উদ্যোগ নেই, পরিবর্তন আনতে উচ্চ পর্যায়ের কমিটি মন্ত্রণালয়ের। ধানমন্ডি লেকে গড়ে উঠেছে পানকৌড়ি ও বাদুড়ের আবাস। পাখি ও বন্যপ্রাণীদের জন্য সংরক্ষণের পরামর্শ। তিন মাসের মধ্যে বিশ্ববাজারে 12.5 কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 165 টাকা, অথচ খুচরা পর্যায়ে বেড়েছে 250 থেকে 300 টাকা। বাড়তি মুনাফার জন্য খুচরা ব্যবসায়ীদের দুষছে কোম্পানিগুলো। তারা চান খুচরা পর্যায়ে এলপিজির দাম বেঁধে দেওয়া হোক। প্রক্রিয়া অনেকখানি এগিয়েছে বলে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ডিসেম্বরে প্রতি টন তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির আমদানি খরচ ছিল $450। ফেব্রুয়ারিতে তা $605 দাঁড়িয়েছে, অর্থাৎ 12.5 কেজি এলপিজির আমদানি দাম বেড়েছে 165 টাকা। এই বাড়তি দামের অজুহাতে 800 টাকার প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকায়। ছিল 1500 টাকা, আর এখন এই যে ফেব্রুয়ারি মাস শেষে আমাদের গ্যাসের বিল হচ্ছে মানে দাম বাড়ার কারণে 2200 টাকা এসে দাঁড়িয়েছে। আগে খরচটা ছিল মনে হয় যে 12,000-15,000 টাকা হইলে গ্যাস চলতো, এখন তো 20,000 টাকা 22,000 টাকা গ্যাস লেগে যায়। তখন এটা কাউরা করলে তো আর লাভ হবে না, নিজেরই তখন চলতে হবে। দাম বাড়ার কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে, আমরা তো কোনো দাম বাড়াইতে পারি না। ভাতের রেট একই, মাছের রেট একই। কোম্পানিগুলো বলছে ক্রেতা ও সরবরাহকারী দুপক্ষই খুচরা ব্যবসায়ীদের কাছে জিম্মি। সংকট সমাধানে দ্রুত এলপিজির যৌক্তিক দাম বেঁধে দেওয়ার দাবি তাদের। আমাদের কাছ থেকে ডিস্ট্রিবিউটাররা নিয়ে যায়, ডিস্ট্রিবিউটার কাছ থেকে রিটেলারে নিয়ে যায়, রিটেলার কাছ থেকে কনজিউমাররা নিয়ে যায়। সো এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তাদের নিজস্ব একটা কস্ট আছে এবং তারপর একটা প্রফিট করতে চায়। 100 টাকার ইম্প্যাক্ট হয়তো এই টোটাল চেইনে ক্রস করতে গিয়ে হয়তো কখনো 120-25 টাকা হয়ে যায়। এমআরপিটা যদি আমরা স্ট্রংলি এটাকে এক্সিকিউট করতে পারি, রিইনফোর্স করতে পারি এবং এনশিওর করতে পারি যে এমআরপি অনুযায়ী বিজনেসটা হচ্ছে, তাহলে ওভারঅল প্রত্যেকটা পয়েন্টে একটা ডিসিপ্লিন চলে আসবে বলে আমাদের। খুচরা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণে কাজ চলছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। শিগগিরই আসবে ঘোষণা।
শীঘ্রই আমরা বসবো, যারা বটলিং প্ল্যান্ট যারা ইম্পোর্ট করেন তাদের সাথে আমি বসবো এই বিষয়টা নিয়ে, যে বার্কের ফর্মুলা অনুযায়ী তাদের প্রাইস স্ট্রাকচারটা আমরা প্রতি মাসে করব না 3 মাস পর পর করব, এরকম একটা সিস্টেম আমরা তৈরি করতে পারি। এলপিজির বাজার নিয়ন্ত্রণে আমদানিও সরকারিভাবে হবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারিগরি শিক্ষায় আগ্রহ ও চাকরির সুযোগ বাড়ছে, কিন্তু মান বাড়াতে কোনো উদ্যোগ নেই। শিক্ষাক্রমের উন্নয়নে কোনো কাজ হচ্ছে না, এমনকি যে বোর্ড শিক্ষাক্রম তৈরি করবে তাতে কারিগরি শিক্ষার কোনো সদস্যই নেই। মন্ত্রণালয় জানালো শিক্ষাক্রমে পরিবর্তন আনতে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম নিয়ে গবেষণা ও পরিবর্তনের কাজ করে এই প্রতিষ্ঠানটি, কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে তেমন কোনো কাজ নেই তাদের। বোর্ডে কারিগরি সদস্য নামে একটি পদ থাকলেও সেখানে কাউকে নিয়োগই দেওয়া হয়নি। কারিগরি একটি সদস্য পদ সৃজন করা হয়েছে, সৃষ্টি হয়েছে আইনের মাধ্যমে, কিন্তু যেহেতু এখনও আমাদের নতুন আইন অনুযায়ী অর্গানোগ্রামটা তৈরি হয়নি, সেই কারণে এখনও নিয়োগের জায়গাটা আমাদের কার্যক্রম সমাপ্ত হয়নি। শিক্ষকরা বলছেন দীর্ঘ সময় পর পর বোর্ড থেকে শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়, কিন্তু সে অনুযায়ী কাজ হয় না। এছাড়া হাতে কলমে শিক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই, যে কারণে দক্ষ হতে পারছে না শিক্ষার্থীরা। পর্যাপ্ত প্রশিক্ষণ পান না শিক্ষকরাও। এত দ্রুত গতিতে পরিবর্তন হওয়ার জন্য আমরা কিন্তু সেই মেশিনগুলোও ঠিকমতো পাচ্ছি না, বা এটার সাথে আমাদের সমন্বয়টা করলে আমাদের কারিকুলামটা ভালো হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষাক্রম তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি করে দেয়া হয়েছে, তারা সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেবে। সবার সাথে কথাবার্তা বলেই প্রকৃত চিত্রটা তারা নিয়ে আসবেন, যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে সমস্যাগুলোর গভীরে গিয়ে এই সমস্যাগুলোর ধরন, প্রকৃতি এগুলোই আমরা বের করার চেষ্টা করছি। দেশে 49টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে 64টি। শিক্ষার্থী রয়েছে 2 লাখের বেশি। সংশ্লিষ্টরা বলছেন দক্ষ মানব সম্পদ তৈরির উদ্দেশ্যে সরকার প্রতি বছরই কারিগরি খাতে অর্থ বরাদ্দ বাড়াচ্ছে, কিন্তু এই লক্ষ্য অর্জন করতে হলে কারিকুলামকে আধুনিক ও শিল্প বান্ধব করতে হবে। তাহলেই এখানকার শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান করিমুল্লার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। এই অভিযোগে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের অধীনে শেখ হাসিনা ছাত্রী হল এবং ওয়াজিদ মিয়া গবেষণা ইনস্টিটিউটের নকশা পরিবর্তন করেছেন করিমুল্লাহ। তিনি তার পছন্দের প্রতিষ্ঠানকে দিয়ে দ্বিতীয়বার নকশা করিয়েছেন এবং ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা ছিল না। তার কমিটির প্রতিবেদনে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া সহ উপাচার্য আহসান করিমুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পরেই দেখেছি যে এখানে স্ট্রাকচারাল ত্রুটি আছে, অর্থাৎ আমি তো প্লিন্থ লেভেলে এসে এই প্রকল্প দুটো পেয়েছি, মাটির নিচের কাজটা আগেই হয়ে গেছে। এখানে আর্থিক কোনো অনিয়ম বা সেরকমের কোনো ত্রুটি আমাদের পক্ষ থেকে হয়নি। আর এখানে যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি সবই কিন্তু আমার আগের যে ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর নুরুন নবী তার সময়ে সংগঠিত হয়েছে, সুতরাং এর দায়িত্ব আমরা নেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, মাথা উঁচু করেই চলবে বিশ্বে। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এনইসি সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিজস্ব সম্পদ দিয়েই দেশকে গড়ে তোলা হবে, তাই স্বাধীনতার সুফল যেন সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তাভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো। যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ কমল ৩.৫%। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায় ১,৯৭,৬০০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।
এতে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কয়েকটি বড় প্রকল্পে কমেছে বরাদ্দের পরিমাণ। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে। চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে বরাদ্দ ছিল 2,05,144 কোটি 79 লাখ টাকা। সংশোধিত এডিপিতে 7,500 কোটি টাকা বরাদ্দ কমিয়ে চূড়ান্ত করা হয়েছে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সকালে এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। মেগা প্রকল্পে বরাদ্দ কমেছে 1,900 কোটি টাকার বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 1,34,643 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন করা হবে 63,000 কোটি টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন যে যেহেতু এটা সকল মন্ত্রণালয় বিভাগের সাথে আলোচনা করে এই আরএডিপি প্রণয়ন করা হয়েছে, চাহিদা অনুযায়ী সম্পদ দেওয়া হয়েছে, সুতরাং দ্রুত কাজ করে এগুলো করতে হবে, প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সংশোধিত এডিপিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, নতুন কর্মসংস্থান, শিক্ষা স্বাস্থ্যের মান উন্নয়ন, করোনা পরিস্থিতি মোকাবিলা, মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। সভায় উন্নয়ন প্রকল্পের সময় না বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জিওবিতে কমানো হয়নি, সব মিলে 7,501 কোটি। এটি সবগুলো প্রজেক্ট মিলে, এখানে আপনার এই পদ্মা যেমন আছে, অন্যান্য প্রজেক্টও আছে, সবগুলো প্রজেক্ট মিলে এটি কমানো হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার মাত্র 28.45%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রথমে যেটি ছিল খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়মের মডেল হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকার নির্বাচন। এমন হলে নির্বাচন কমিশনের দরকার হবে না বলে মন্তব্য করেছেন কমিশনার মাহবুব তালুকদার। পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার বক্তব্যে প্রতিবাদ জানান। মাহবুব তালুকদার কমিশনকে হেয় অপদস্থ করার জন্য যা কিছু করা দরকার সবই করেছেন বলে মন্তব্য করেন সিইসি। মঙ্গলবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে তর্কে জড়ান তারা। তৃতীয়বারের মতো মঙ্গলবার জাতীয় ভোটার দিবস পালন করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশনের সামনে চত্বর থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সাথে ছিলেন অন্য নির্বাচন কমিশনাররাও। ভোটার দিবসের আলোচনা সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন ও স্থানীয় নির্বাচন নিয়ে সমালোচনা করেন। সিইসির বক্তব্যের ঠিক আগেই নিজে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে। তবে সবসময় আলোচনায় থাকা ইসি মাহবুব তালুকদারকে নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেন সিইসি, যা আগে কখনো দেখা যায়নি। সিইসি যখন বক্তব্য দিচ্ছিলেন, মাহবুব তালুকদার সহ 4 নির্বাচন কমিশনার তখন মঞ্চে বসা ছিলেন। নির্বাচন কমিশনের তার কি দায়িত্ব, তিনি কতটুকু এই যে পরামর্শ দিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি কোথায় কতটুকু পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন, সেগুলো করেন কিনা। তা না করে এটা করা যায়নি, এটা করলে ভালো হতো সেটা করেন না কেন? নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী, ভোট প্রক্রিয়া, ইভিএম নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্যে ক্ষোভ ঝাড়েন সিইসি। বাংলাদেশের সবচেয়ে চমক সৃষ্টিকারী পৌরসভা নির্বাচন হয়েছে চট্টগ্রামের রাউজানে। সারা দেশে যদি এই মডেলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হতে পারেন, তাহলে নির্বাচনে অনেক আর্থিক সাশ্রয় হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনের আর প্রয়োজন হবে কিনা সেটা এক বড় প্রশ্ন। নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, তার ব্যক্তির স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা দরকার, যখন যতটুকু করেছেন। আজকে ভেবেছিলাম এটা ভোটার তালিকা হবে, ভোটার তালিকার মধ্যে থাকবে, কিন্তু তিনি এখানে পরিপূর্ণভাবে রাজনৈতিক একটা বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, কতখানি অপদস্থ করা যায়, এটা তিনি করেছিলেন। একজন নির্বাচন কমিশনার হিসেবে স্বাধীনভাবে মাহবুব তালুকদার কাজ করতে পারেন বলেও মন্তব্য করেন সিইসি। রাষ্ট্র পরিচালনার জন্য মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দমন-পীড়ন, নির্যাতন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে দমিয়ে রাখা যাবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার রাজশাহীর বিভাগীয় সমাবেশে একথা বলেন তারা। দাবি আদায়ে আগামীতে যে কোনো ধরনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান নেতারা।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভোটে অনিয়মের প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি। সকাল থেকেই এতে যোগ দেন আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্যাতন হামলা করে দাবি আদায় থেকে তাদের সরানো যাবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে সব দাবি আদায় করা হবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। রাজপথ উত্তপ্ত হওয়া শুরু হয়েছে। এই বৃদ্ধ বয়সে আমি প্রস্তুত আছি। শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনার জন্য আপনারা আছেন কিনা? হাত তোলেন, 2 হাত তোলেন। অন্য নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। এক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে দেশ নেত্রী হয়েছেন, তাকে বের করে আনবো। মুক্তি চাই না। এই পুতুল সরকারের কাছে কোনো জ্ঞান নাই। আমরা লড়াই করছি ভারতের রয়েস বিরুদ্ধে, মোদির সঙ্গে, মোশাররফ ইসরায়েলের সঙ্গে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, জনতাকে আহ্বান জানাচ্ছি, আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি আর বেশি দিন নয়। যে ভয়টা পাচ্ছে সেই ভয়ে আজকে সরকার পালাবে। সেই ভয়ের বিপক্ষে আমরা যেন কখনো পিছিয়ে না নামি। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইশরাক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানিকগঞ্জের সিংগাইরে দলীয় কোন্দলের জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। এদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু। সিংগাইর পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ফারুক। ফারুককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে সেখানেই মৃত্যু হয় তার। মাথার বাম পাশে, পিঠে, হাতে, 2 হাতে অগণিত কোপের দাগ রহিয়াছে। আঘাতজনিত কারণে সে মৃত্যুবরণ করিয়াছে। স্বজন, এলাকাবাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, সিংগাইরের 2 আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দুলাল ও জালাল উদ্দিন আঙ্গুরের সঙ্গে বিরোধ ছিল ফারুকের। এর জেরে 1 মাস আগেও ফারুককে মারধর করেন তারা। 2টা সিএনজি দিয়ে আসে 10 থেকে 11 জন লোক আমার ভাইকে আক্রমণ করে নির্মমভাবে ধারালো শস্ত্র দিয়ে সারা শরীরে, হাতের পায়ের তাইলে থেকে মাথা পর্যন্ত সব জায়গায় অনেক নির্মমভাবে কুপাইছে। শত্রুপক্ষ মিরুকে আক্রমণ করছে, তাদের পথ ক্লিয়ার করার জন্যই তারা এই মিরুকে হত্যা করছে। অনেক দিনের আক্রোশ ছিল এবং পরিকল্পিতভাবে ওরা মিরুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে এলোপাথারিভাবে কুপিয়ে এবং পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা অভিযান চালাচ্ছি, খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করতে পারবো। আমরা এই মুহূর্তে তদন্ত স্বার্থে যাদের নামগুলো আসছে আমরা বলতেছি না, অল্প সময়ের মধ্যে এটা যারা দোষী তাদের গ্রেফতার করে প্রেস কনফারেন্সের মধ্যে জানিয়ে দেব। এদিকে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছেন 5 জন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত 10টি মোটরসাইকেল। মঙ্গলবার সকালে পুরনো ডিইপিজেড এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ডিইপিজেডের পুরনো এলাকার একটি কারখানা থেকে জুট কাপড় আনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন এবং আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেনের লোকজন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হন কয়েকজন। ভাঙচুর করা হয় 10টি মোটরসাইকেল। গুলির শব্দও শুনেছেন এলাকাবাসী। অস্ত্র দেখাইতেছে, সবাই দোকানপাট বন্ধ করো, বাদাল শেষ করতে আসছি, আমরা বাদাল শেষ করতে আসছি, বাদাল শেষ করবো। মাইকিং করছে মসজিদে, মাইকিং করার পরে গ্রামবাসী এবং কি দোকানদার যারা ছিল তারা ধরে তাদেরকে প্রতিহত করছে।
কারখানা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জুট কাপড় আনার কথা জানান মনির হোসেন। তবে কবির হোসেনের দাবি, দীর্ঘদিন ধরে ওই কারখানা থেকে জুট কাপড় নিচ্ছিলেন তিনি। ওয়েস্টেজ ভরার জন্য দুজন কর্মী আমার ইপিজেডের গেটে যায়। ওই জায়গায় কবির সরকারের লোকজন আমার ছেলেদের উপরে চড়াও হয়ে আক্রমণ করছে। এর পরবর্তীতে মানে লোকজন আইসা, গ্রামবাসী আইসা এগুলা সেভ করছে, আমাদেরকে সেভ করছে। উদ্দেশ্য না ঝগড়া করার কারণে আমি বৈধ ব্যবসা করি, সেখানে ওরা জোরপূর্বক ভাবে যে আমার ব্যবসায় বাধাগ্রস্ত করলে তখন আমি থানার শরণাপন্ন হই এবং জিডি করি। আজকে আবার যখন আমার লোকজন যায় তাদের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জব্দ করা হয় ভাঙচুর করা মোটরসাইকেল। মোটরসাইকেল বলতে ওখানে তো পরিত্যক্ত অবস্থা পাওয়া গেছে, ভাঙাচোরা মনে করেন একদম শেষ। এরকম 15-16টার মতো মোটরসাইকেল আমরা জব্দ করছি। গাড়ির ড্রাইভার ওই যে লেগুনাটা পিকআপের ড্রাইভার ছিল, ওরা আটক করছিল। আটক করার পর থেকে আমরা আমাদের হেফাজতে আছে বর্তমানে। ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় এক যুগ ধরে রাজবাড়ীতে মহাসড়কের ওপর বসছে কাঁচা বাজার। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। এতে সড়কে দ্রুতগতি যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী চালকরা। বছরের পর বছর এই পরিস্থিতি চললেও বাজারটি স্থানান্তরে তেমন উদ্যোগ নেই। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের শ্রীপুর এলাকায় রাস্তার দুপাশে প্রতিদিনে বসে হাট। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। প্রতিদিন এ বাজারে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাগম হয়। এর মধ্য দিয়ে চলাচল করে দ্রুতগতির যানবাহন। কখনো ভিড়ে আটকে থেকে ভোগান্তি সইতে হয় যাত্রী চালকদের। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে, কারণ অল টাইম লোকজন ওই জায়গায় বাজার ফাঁসা চলাফেরা করে রাস্তার বাড়িতে। হরেন দিলেও প্রাপ্ত থাকে না, মোটরসাইকেল থাকে, রিক্সা থাকে, ভ্যান থাকে। এছাড়া মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে এই অংশে। হাইওয়েতে তো গাড়ি, এর আগে একদিন দোকানের ভিতরে ঢুকে পড়ছে রাত্রে একটা গাড়ি। বিকল্প বাজার না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এ হাটে পণ্য কেনাবেচা করেন স্থানীয়রা। জনস্বার্থে বাজারটি নিরাপদ জায়গা স্থানান্তরের দাবি তাদের। পাশে যে জায়গাগুলো আছে, জায়গায় সম্প্রসারণ করে বাজারের ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো সেটা যারা ক্রেতা বিক্রেতার জন্য সেটা বেশি সহায়ক হয়। পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাজারটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সেটা আমরা নিজেরাও সাপোর্ট করি না আসলে। এর আগেও আমরা ইউএনওর সাথে কথা বলছি যে এই হাটটা যেন না বসে, কিন্তু আমার জানা মতো এই হাটটার সাথে পৌরসভার সংশ্লিষ্টতা আছে, আমরা কথা বলবো। গত 3 মাসে রাজবাড়ী কুষ্টিয়া সড়কের এই অংশে 4টি দুর্ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ভারী অস্ত্রের সন্ধানে অভিযান চালিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন বিজিবির 55 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী চৌধুরী। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গভীর বনে চালানো হয় এই তল্লাশি। তবে অভিযানে কোনো অস্ত্র উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। বিজিবি জানায়, অভিযান শেষে বুধবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। 2014 সালের 1 জুন সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র উদ্ধারে প্রথম অভিযান চালায় র্যাব। সবশেষ 2019 সালের 14 নভেম্বর পর্যন্ত কয়েক দফায় বিপুল পরিমাণ কামান বিধ্বংসী রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিন গান সহ বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়। যুদ্ধাপরাধী সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডব চালানোর 104 মামলার একটিরও বিচার শেষ হয়নি 8 বছরে। এ নিয়ে ক্ষোভ রয়েছে নিহতের স্বজন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এই বছরের মধ্যে শেষ হতে পারে 70% মামলার কাজ। 2013 সালের 3 মার্চ রাতে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে জামাত বিএনপির সন্ত্রাসীদের পাশাপাশি নেতাকর্মীরা বগুড়া শহর ও কয়েকটি উপজেলায় তাণ্ডব চালায়। নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে 16টি অফিস ও 12টি পুলিশ স্থাপনা সহ বগুড়ায় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনায় হামলা করে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা করলে গুলিতে প্রাণ হারায় অন্তত 11 জন। সেদিনের ঘটনায় 104টি মামলা দায়ের করে পুলিশ। আসামি করা হয় নাম উল্লেখ সহ লক্ষাধিক মানুষকে। ভয়াবহ সেই ঘটনার স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বগুড়ার মানুষদের। অজু করে ফজর 2 রাকাত নামাজ ফরজ নামাজ পড়ছে, পড়ে তখন কি করে কয় অন্য নিজের ইচ্ছে বের হয়ে গেছে।
আমরা পরে দেখলাম যে তখন 7টা 6টা 6:30 7টা এর ভিতরে আমাকে কাছে খবর আসলো যে তোমার আম্মা শহীদ হয়ে গেছে। আমাদের সাধারণপুরে 4 জন লোক মারা যায়, অনেকে মানে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে পুঙ্গত্ব বরণ করে, কেউ কাউকে যে ডেকে নেওয়া যায় তা কিন্তু নেওয়া যায়নি। এর মধ্যে আমার স্ত্রীও ছিল, আমার একজন চাচি তাই ছিল। উপজেলা জামাতের সাবেক আমির, উপজেলার পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলীর নেতৃত্বে এবং ইয়াসিন আলীর ছেলে সেই সময় শিবিরের দুর্ধর্ষ ক্যাডার, তাদের নেতৃত্বে থানায় হামলা সহ আওয়ামী লীগ অফিসে হামলা এবং আপনার মুক্তিযুদ্ধ অফিসে হামলা করে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। আমি 2টা মামলার সাক্ষী। ইতিমধ্যে আদালতে আমি সাক্ষ্য দিয়েছি 2টি মামলার। জামাত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে অগ্নিসংযোগ করে আমার চোখের সামনে। এ পর্যন্ত আদালতে চার্জশিট দেয়া হয়েছে 4751 জনের বিরুদ্ধে। 8 বছরেও কোনো মামলা সুরাহা না হয় সাধারণ মানুষের ক্ষোভের বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা এবছরই শেষ হবে বেশিরভাগ মামলার বিচার। 104টি মোকদ্দমা এখানে হয়েছিল। এই মোকদ্দমার প্রত্যেকটার মোকদ্দমার চার্জশিট হয়েছে এবং মোকদ্দমা বিচারের জন্য দায়রা সেশন জজে পার হয়ে আসছে এবং সেখান থেকে অ্যাডিশন 1 অ্যাডিশন 2 কোর্টে পার করে দেওয়া হয়েছে 3 কোর্টে এবং মোকদ্দমাগুলি 70 ভাগের বেশি সাক্ষী চলমান, আর বাকি যেটা আছে অতি সত্য। আমার মনে হয় এই বছর এই মোকদ্দমাগুলো নিষ্পত্তি করতে আমরা পারব। পুলিশের তথ্য অনুযায়ী 2013 সালের 3 মার্চের ওই তাণ্ডবে আর্থিক ক্ষতি হয় অন্তত 100 কোটি টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 2 দিন কম থাকার পর বিশ্বে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। মঙ্গলবার প্রাণ গেছে 9,000-এর বেশি মানুষের। একদিন আগেও এই সংখ্যা ছিল 6,500। একদিনে নতুন শনাক্ত 3,58,000। সোমবার এই সংখ্যা ছিল 2,95,000-এর কিছু বেশি। এ নিয়ে বিশ্বে আক্রান্ত ছাড়ালো 11,52,00,000 আর মৃত্যু 25,59,000। একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় 2,000-এর মৃত্যু হয়েছে, শনাক্ত প্রায় 57,000। সংক্রমণ নিয়ন্ত্রণ না এলেও কড়াকড়ি শিথিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস কর্তৃপক্ষ। মাস্ক পরার বাধ্যবাধকতার পাশাপাশি তুলে নেওয়া হয়েছে দোকানপাট বন্ধ রাখার নিয়ম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষককে টিকা কর্মসূচির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রাজিলে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি, নতুন করে মৃত্যু হয়েছে 1,726 জনের। একদিন আগেও এই সংখ্যা ছিল 8 শতাধিক। 65 বছরের বেশি বয়সীদের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার অনুমোদন দিয়েছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এই তথ্য দিয়েছে বিবিসি। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়া ভেরান জানিয়েছেন, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে তারাও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন। বয়স 50 বছরের বেশি, বিশেষ করে 65 থেকে 74 বছর পর্যন্ত বয়সীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। তবে 75 বছরের বেশি বয়সীরা ফাইজার বা মডার্নার টিকা নেবেন বলে জানান ভেরান। এর আগে বয়স্ক ব্যক্তিদের নিয়ে পর্যাপ্ত তথ্যপত্র না থাকায় গত মাসে 65 বছরের কম বয়সীদের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। তবে পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা গেছে বয়স্কদের জন্য এই টিকা বেশ কার্যকর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অং সান সুচিকে মুক্তি দিতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। মঙ্গলবার জান্তা সরকারের সঙ্গে ভিডিও কলে এই আহ্বান জানিয়েছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে অভিযানের পরও সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে মিয়ানমারে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর গত রোববার পুলিশের গুলিতে মারা যায় 18 বিক্ষোভকারী, গ্রেপ্তার হন প্রায় 500 মানুষ। এই ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানায় বিশ্ব সম্প্রদায়। মঙ্গলবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে জান্তা সরকারের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি জরুরি বৈঠকে বসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। এতে মিয়ানমারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবিলম্বে অং সান সুচির মুক্তির আহ্বান জানানো হয়। পাশাপাশি সংকট নিরসনে অভ্যন্তরীণ সমাধানের পথ খুঁজতে মিয়ানমারকে আহ্বান জানায় আসিয়ান মন্ত্রীরা। ইন্দোনেশিয়া অগ্রাধিকার দেবে মিয়ানমারের সাধারণ মানুষের নিরাপত্তা, তাই বল প্রয়োগ থেকে বিরত থাকতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। সমস্যা সমাধানের পথ খুঁজতে আসিয়ান বৈঠকে আলোচনা হয়েছে।
মঙ্গলবারও বিক্ষোভে উত্তাল মিয়ানমার। ইয়াঙ্গুনের রাস্তায় হেলমেট গ্লাভস পরে কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের সরাতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, এতে কয়েকজন আহত হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর কালেতে সেনাবিরোধী বিক্ষোভে জল কামান ব্যবহার করেছে পুলিশ। সবকিছু উপেক্ষা করে বিক্ষোভ চলছে মিয়ানমারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে শিরোপার পথে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। উপসকে ৪-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। এদিকে সেরিয়াতে জয়ে ফিরল ইউভেন্টাস। স্পেজিয়ার বিপক্ষে ইউভদের জয় ৩-০ ব্যবধানে। ঘরের মাঠে শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যান সিটি, পরে উলসের হয়ে সমতা ফেরান কনর কোডি। শেষ দিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন গ্যাব্রিয়েল জেসুস, করেন জোড়া গোল। এর মাঝে স্কোরশিটে নাম লেখান রিয়াদ মাহরেজ। লিগে টানা ১৫ ও সব প্রতিযোগিতা মিলে টানা ২১ জয় পেল সিটিজেনরা। একই সঙ্গে স্পর্শ করল টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড। এদিকে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা রেসে টিকে থাকল ইউভেন্টাস। গোল করেন মোরাতা, সিসা আর রোনালদো। কোপা দেল রে থেকে বিদায়ের শঙ্কা আছে, তবে কঠিন বাধা টপকে ফাইনালের আশা বার্সেলোনার। ২ গোলে পিছিয়ে থেকে রাতে সেভিয়ার চ্যালেঞ্জে নামবে কাতালানরা। সবশেষ ফলাফল আর মেসির দুরন্ত ফর্মে সাহস পাচ্ছেন কোচ কোম্যান। সেমির দ্বিতীয় লেগ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। সপ্তাহে দ্বিতীয়বার বার্সা সেভিয়া মুখোমুখি, এক মাসে দু দলের তৃতীয় মোকাবিলা। কোপা দেল রেতে মেসিরা পরাস্ত, লিগে তার প্রতিশোধ নিয়ে কিছুটা স্বস্তিতে ফিরেছে। সেভিয়ার মাঠে প্রথম লেগ ২-০ গোলে হেরে বিদায়ের শঙ্কা বার্সার, কিন্তু আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা নু ক্যাম্পে পরিস্থিতি বদলে দিতে মুখিয়ে। শনিবারে ম্যাচের টাটকা স্মৃতি ব্লুগ্রানার প্রেরণা। ইনজুরি তালিকা লম্বা, এর মধ্যে ডেমবেলের ছন্দে ফেরা স্বস্তির। গ্রিজম্যানকে সরিয়ে ডুয়োর ডাই ম্যাচে ফ্রন্টলাইনে তাই মেসির সঙ্গে হবেন ডেমবেলে। প্রথম লেগে পিছিয়ে থাকলেও আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। ছেলেরা দুর্দান্ত ছন্দে আছে। গেল দেখায় ওদের হারিয়েছি, এবারও জয় ধরে রাখব। ২ গোলের লিড সেভিয়াকে রেখেছে আপার হ্যান্ডে, কিন্তু অতীত পরিসংখ্যানে ভয় তাদের। গত ৬ মৌসুমে দুবার বার্সার কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছে। ওকাম্পোস আকুনার ইনজুরি লোপেতেগির কাজটা কঠিন করেছে। ফাইনাল নিশ্চিতে আমরা এগিয়ে আছি। চেষ্টা থাকবে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ছন্দ ধরে রাখার। নু ক্যাম্পে কঠিন সমীকরণে বার্সার শক্তি, মেসির দুরন্ত ফর্ম। সেভিয়ার বিপক্ষে তার রেকর্ড সাহসী করতেই পারে কোম্যানকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতির কারণে বিদেশে টুর্নামেন্ট খেলতে না পারার আক্ষেপ গলফার সিদ্দিকুরের। এশিয়ান ট্যুর বন্ধ থাকায় অলিম্পিকে সরাসরি খেলার সম্ভাবনা কমে গেছে। টুর্নামেন্ট ফিরলে প্রয়োজনীয় পয়েন্ট অর্জনের চেষ্টার কথা জানিয়েছেন দুইবারের এশিয়ান ট্যুর জয়ী এই গলফার। গেল মার্চে মালয়েশিয়া ওপেনে শেষবার প্রফেশনাল সার্কিটে নেমেছিলেন সিদ্দিকুর। লিডার বোর্ডে ৩১ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলেও ফর্মে ফেরার ইঙ্গিত ছিল। অলিম্পিকে খেলার যোগ্যতা পেতে কাঙ্ক্ষিত র্যাঙ্কিংয়েও ছিল চোখ, কিন্তু মহামারী করোনায় বদলে গেছে পরিস্থিতি। প্রায় ১ বছর পর ঘরোয়া টুর্নামেন্টে ফেরা, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছেন, কিন্তু মনের কোণে আফসোস থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের জন্য যাওয়ার পরিকল্পনা কিংবা বিদেশি টুর্নামেন্ট খেলে র্যাঙ্কিং বাড়ানো, কোনোটিই যে হচ্ছে না। অলিম্পিকের আগে আমার এশিয়ান ট্যুরের কোনো শিডিউল এখনও আমি পাই নাই, বাট আমার মনে হয় না খুব তাড়াতাড়ি শিডিউল পাবো। বাট আমি আশা করতেছি যে আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট আরও বেশি বেশি হবে, সো দ্যাট আমি সবগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবো। আমি এই ঘরোয়া টুর্নামেন্টে আমি খেললে কখনো পয়েন্টস পাবো না, সো দ্যাট আমি অলিম্পিকেও চান্স পাবো না ফর শিওর। পাশের দেশ ভারতে নিয়মিত হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট, সেখানে খেলেই আক্ষেপ মেটাতে চান দুইবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর। এখন আমি চিন্তা করতেছি যে ভারতে আমি এখন যাব, কারণ আমাদের ভারতেও আপনার যেই পরিমাণে আপনার যে কয়টা টুর্নামেন্ট এবং যেই পয়েন্টস আছে ওইটা তো আসলে সাফিসিয়েন্ট না। তারপরে যতটা মানে সম্ভব ইন্টারন্যাশনালি খেলতে হবে। মার্চে দিল্লি এনসিআর ওপেনে খেলার পরিকল্পনা থাকলেও ভিসা অনিশ্চয়তায় অংশ নিচ্ছেন না সিদ্দিকুর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশি স্কোয়াডের অনেকেরই নেই নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা। সেটা ওয়ানডে আর টি-20 সিরিজে ভালো করার পথে বড় বাধা। দলের বাইরে থাকা নুরুল হাসান সোহান অতীত অভিজ্ঞতা থেকে বলছেন, নতুন বলের চ্যালেঞ্জ সামলানোর উপর নির্ভর করবে সফলতা। এই জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে টাইগার টপ অর্ডারকে। ২০১৯ নিউজিল্যান্ড সফরে ৩ ওয়ানডেতে তামিমের সংগ্রহ ছিল মাত্র ১০ রান। আরেক ওপেনার লিটনের অবস্থা আরও করুণ, ৩ ম্যাচে ৩ রান। মিডল অর্ডারেও ব্যর্থ ছিলেন মাহমুদুল্লাহ মুশফিকরা।
তাসমান পারে টাইগারদের জন্য আবারও সেই সিমিং কন্ডিশনের চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা থেকে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলছেন, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কুইন্সটাউনের প্রস্তুতি ক্যাম্প কাজে আসবে। কিন্তু আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, আমাদের মনে হয় যে যত শীঘ্রই এটার সাথে কোপ আপ করা যাবে তত আমাদের জন্যই ভালো। আর ইনশাল্লাহ যেহেতু আমরা মেন্টালি এভাবে সেট আপ নিয়েই গিয়েছি, তো আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট হলেও এখান থেকে যখন এক এক করে সবাই প্র্যাকটিসে আসবে, আস্তে আস্তে এই জিনিসটা কাটা ওঠা সম্ভব হবে। 2017 সালে নিউজিল্যান্ড সফরে ছিলেন সোহান। 3 টি20তে ভালো কিছু করতে না পারলেও পেস আর বাউন্সি কন্ডিশন সম্পর্কে জানা আছে। ডাউন আন্ডার কন্ডিশনে সতীর্থদের দিয়েছেন নতুন বলের চ্যালেঞ্জ সামলানোর তাগিদ। ব্যাটসম্যানদের জন্য স্পেশালি নতুন বলটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে, বাট নতুন বলটা আমরা কোনোভাবে যদি স্ট্রংলি এটা যদি আমরা কোপ আপ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে পুরাতন বলে ব্যাটিং করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ আমার কাছে মনে হয় যে উইকেটগুলো নিউজিল্যান্ডের খুব ট্রু উইকেট থাকে এবং বল একটুখানি পুরাতন হওয়ার পর ব্যাটিং করে মজা পাওয়া যায় অনেক। নিজে অনেকদিন জাতীয় দলের বাইরে থাকলেও সতীর্থদের প্রতি শুভকামনা জানিয়েছেন সোহান। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি লেকে গড়ে উঠেছে পানকৌড়ি আর বাদুড়ের আবাস। গাছের ডালে রাতে থাকে পানকৌড়ি, দিনের আলো ফোটার সাথে সাথে জড়ো হয় নিশাচর বাদুড়। বট, পাকুড়, কেয়া, কামিনী, হরিতকি গাছের ডালে হরেক রকমের পাখির আবাস। বন অধিদপ্তর বলছে, সিটি কর্পোরেশন চাইলে পাখি ও বন্যপ্রাণীদের জন্য সংরক্ষণ করা হবে এসব গাছ। কড়ই, বট, পাকুড়ের ডালে পানকৌড়ির আস্তানা। ভোরের সোনালি রোদে জলজল করে পানকৌড়ির পালক। ধানমন্ডির 7 নম্বর সড়কের বাইতুল আমান মসজিদ ও লেকের পাশে দেখা মেলে এমন দৃশ্য। শুধু পানকৌড়ি নয়, এখানে বড় 4টি গাছে গড়ে উঠেছে বাদুড়ের কলোনি। ভোরে আলো ফোটার আগে খাবারের সন্ধানে পানকৌড়ি যখন গাছ ছেড়ে যায়, তখন দখলে নেয় নিশাচর বাদুড়। আবাস ভাগাভাগি করে থাকার এক অনন্য দৃষ্টান্ত। লেকের এই অংশের বেশিরভাগ জায়গা জুড়ে কেয়া, কামিনী, হরিতকি গাছের রাজ্য গড়ে তুলেছে খায়রুল আলম। এক যুগের চেষ্টায় ছোট এই স্থানটি ফিরে পেয়েছে বন্য পরিবেশ। তাই সকাল সন্ধ্যা নানা প্রজাতির পাখির আনাগোনা থাকে এখানে। রাতের বেলা হাজার খানিকের উপরে আপনার পানকৌড়ি এখানে দেখতে পাবেন। ভুতুম পেঁচা আছে সেখানে, অন্যান্য পাখির এখানে সমাবেশ ঘটেছে, যাদেরকে আমি কিন্তু ইনভাইট করিনি। এখানে যেহেতু একটা ফরেস্ট আউটলুক আছে, সেখানে হিউম্যান ডিস্টারবেন্সটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য এলাকার তুলনায় একটু কম। নগরে রমনাথ চন্দ্রিমা উদ্যান, হাতির ঝিল, সোহরাওয়ার্দী উদ্যানে কিছু এলাকায় পাখি ও বন্যপ্রাণীদের আবাস বাড়াতে চায় সিটি কর্পোরেশন। পাখি যেন বাসা বাঁধতে পারে, পাখি যেন আসে শহরের মধ্যে। আমাদের যতটুকু ওপেন স্পেস আছে, পার্ক বা খেলার মাঠ, সেখানে যেন আরো ভালোভাবে করতে পারি, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। বন বিভাগ বলছে, নিরিবিলি পরিবেশ ও উঁচু গাছ থাকলে পাখি বাদুড়ের আনাগোনা থাকে। অনেক উদ্যান ও পার্কে পাখির কলোনি গড়ে উঠলে তা সংরক্ষণের সহায়তা দেবে তারা। যাদের ল্যান্ড রয়েছে, যাদের মালিকানায়, তাদের এখানে ওইটাতে তারা করতে চায়, সেই রকম একটা তাদেরও আগ্রহ থাকতে হবে। তবে আমাদের বন অধিদপ্তর পক্ষ থেকে বিষয়টা আমরা পর্যালোচনা করে দেবো, তাদের সাথে আমরা এই বিষয়টি আলোচনা করব এবং যদি তারা সম্মত হয় তবে বিষয়টাকে কমিউনিটি বেসড কনজারভেশন এলাকা কিংবা ওই গাছগুলোকে স্মারক বৃক্ষ হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। স্থানীয়দের অভিযোগ, ধানমন্ডি লেকের এই জায়গাটিতে টিকিট কেটে মাছ ধরা হয়। এতে গাছের ডাল কেটে ফেলে অনেকে। তাই পাখি ও বন্যপ্রাণী রক্ষায় এমন কর্মকাণ্ড বন্ধের দাবি তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টিকা নেওয়ার পরও দেশে করোনা আক্রান্ত বেশ কয়েকজন, তবে মৃত্যু ঝুঁকি কম, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চূড়ান্ত হবে নরেন্দ্র মোদীর সফরের আলোচ্যসূচি। খাল পরিষ্কার না করায় ঢাকায় বেড়েছে মশার উপদ্রব, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত নগরবাসী। এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 250 থেকে 300 টাকা। খুচরা ব্যবসায়ীদের দুষছে কোম্পানিগুলো। ফেনীর ফুলগাজীতে ধর্ষণের শিকার কিশোরীর পরিবার সমাদচ্যুত, প্রভাবশালীদের মদদের অভিযোগ, শাস্তি দাবি। আর এছাড়া এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।